একটি ঋণপত্র বা এলসি খুলতে গত বছর ব্যাংকে যান এক গ্রাহক। সেদিন তিনি ভেবেছিলেন নিয়মিত কাগজপত্র জমা দেওয়ার কাজ শেষ করেই ফিরবেন, তবে উল্টো উদ্যোগে বিচলিত হয়ে ফিরতে হয় তাকে। ব্যাংকের পক্ষ থেকে তাকে জানানো হয় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর ডাটাবেজে তার নাম উঠে গেছে ঋণখেলাপিদের তালিকায়। তিনি জানতে পারেন তার বিরুদ্ধে মামলা হয়েছে অর্থঋণ আদালতে, অথচ এমন কোনো ঋণ তিনি কখনো নেননি। তিনি মূলত ব্যাংকিং খাতে নিখুঁত লেনদেনের রেকর্ডের অধিকারী, তবে পড়েছিলেন আর্থিক ব্যবস্থার সবচেয়ে স্বল্প পরিচিত গ্যারান্টর বা ঋণ জামিনদারের ফাঁদে। এভাবে বাংলাদেশ জুড়ে হাজারো মানুষ আবিষ্কার করেছেন যে বন্ধু বা আত্মীয়র ঋণের জামিন নিয়ে তারা নিজেরাও এখন ব্ল্যাকলিস্টে। যে ঋণ কখনোই তারা নেননি তার জন্য অযাচিত মামলায় জড়িয়ে যাচ্ছেন অনেকে। আইন বলছে ঋণগ্রহীতা খেলাপি হলেই জামিনদার স্বয়ংক্রিয়ভাবে দায়ী হয়ে যান, এরপর তাদের নাম উঠে সিআইবিতে। অনেক ক্ষেত্রে অপরিশোধিত ঋণ আদায়ে ব্যাংক আদালতের মাধ্যমে গ্যারান্টরের সম্পত্তিও নিলামে তুলতে পারে। ব্যাংক কোম্পানি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী এমরান আহমেদ ভুইয়া এক গণমাধ্যমে জানান, ঋণখেলাপি হলে ঋণ আদায়ের জন্য কেবলমাত্র ঋণগ্রহীতা ও গ্যারান্টর উভয়ের বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে বিদ্যমান অর্থঋণ আদালত আইনে। ঋণ আদায়ে ঋণগ্রহীতার বন্ধকি সম্পত্তি যথেষ্ট না হলে জমিনদারের সম্পত্তিও নিলামে বিক্রি হতে পারে। তবে গ্যারান্টর মূল ঋণগ্রহীতার সম্পূর্ণ খেলাপি ঋণ পরিশোধ করে তিনি কিভাবে সে অর্থ আদায় করবেন তা বলা নেই এই আইনে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংক যা করে আইনের মধ্য থেকেই করে। এখানে ব্যাংক কাউকে ঋণ নেয়ার ক্ষেত্রে প্রভাবিত করে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তি যদি মনে করেন ঋণগ্রহীতা ক্লিন ইমেজের, তাহলে সেক্ষেত্রে ব্যাংক আইনের মধ্যে থেকে উপযুক্ত উপায়ে ঋণ অনুমোদন দেবে। তবে এখন বেশিরভাগ ক্ষেত্রে গ্যারান্টর নিয়োগের পরিমাণ কমেছে। সেই গ্রাহক শেষ পর্যন্ত হাইকোর্টে রিট করে সাময়িকভাবে নিজের নাম খেলাফির তালিকা থেকে সরাতে সক্ষম হন, অন্যথায় তাকে পড়তে হতো চরম আর্থিক বিপর্যয়ে। তিনি মূলত এই ঝামেলায় জড়ান তার ঘনিষ্ঠ বন্ধুর কারণে। টঙ্গীর গোল্ডেন ফ্যাশনের মালিক জনতা ব্যাংক থেকে কারখানা ও জমি বন্ধক রেখে 21 কোটি টাকার ঋণ নেন। মূলত তার অনুরোধে এবং তার সঙ্গে ব্যবসা সূত্রে 2 যুগের বন্ধুত্বে ভরসা রেখে উক্ত গ্রাহক ঋণের গ্যারান্টর হিসেবে স্বাক্ষর করেছিলেন। তিনি এক গণমাধ্যমকে বলেন, বন্ধুর ঋণ খেলাপি হওয়ার কারণে আমার নাম খেলাপির তালিকায় উঠবে কখনো কল্পনাও করতে পারিনি। আমার সাথে বিভিন্ন ব্যাংকের লেনদেন প্রায় 2 যুগেরও বেশি সময়ের, কিন্তু কখনো খেলাপির তালিকায় নাম ওঠেনি। ব্যাংকের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তার বন্ধুর ব্যবসা বসে পড়লে 2024 সালের মাঝামাঝি সুদে আসলে ঋণ বেড়ে দাঁড়ায় 33 কোটি টাকায়। জনতা ব্যাংক তখন আইন অনুযায়ী তাকে ও তার বন্ধুকে খেলাপি ঘোষণা করে গাজীপুরে অর্থঋণ আদালতে মামলা করে। তিনি বলেন, ব্যাংক চাইলে আমাকে খেলাপি নাও দেখাতে পারত, কারণ ওই ঋণের বিপরীতে যে বন্ধকি সম্পত্তি রয়েছে সেটি দিয়েই ব্যাংকের পুরো টাকা উঠানো সম্ভব ছিল, কিন্তু আমাকে খেলাপি হিসাবে চিহ্নিত করা হলো। এতে আমার ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। পরে হাইকোর্টে রিট করে সিআইবির তালিকা থেকে আমার নাম স্থগিত করি এবং পুনরায় ব্যবসার কার্যক্রম শুরু করি। এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ আলী বলেন, সারা বিশ্বের প্রায় সকল দেশে ঋণের বিপরীতে গ্যারান্টর নিয়োগের সিস্টেম চালু আছে। বাংলাদেশেও আইন অনুযায়ী সেটি হচ্ছে, তবে গ্যারান্টর হওয়ার আগে ভেবেচিন্তে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ব্যাংক চাইলে গ্যারান্টরের প্রয়োজন নাও হতে পারে। সেটি নির্ভর করে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক বা তার লেনদেনের পূর্ব ইতিহাসের উপর। অবশ্যই গ্যারান্টর হওয়ার আগে তাকে সবকিছু ভালোভাবে ভেবেচিন্তে করতে হবে, কারণ ঋণ খেলাপি হয়ে গেলে মূল গ্রহীতার পাশাপাশি গ্যারান্টর বেকায়দায় পড়বে। আদালতের নথি বলছে 31 আগস্ট পর্যন্ত ঢাকার 60টি অর্থঋণ আদালতে খেলাপি ঋণ আদায়ের জন্য মামলার বিচার চলমান রয়েছে 31,309টির। এসব মামলার সঙ্গে প্রায় 2 লাখ কোটি টাকার খেলাপি ঋণ জড়িত। এর মধ্যে জামিনদারকেও করা হয়েছে 10,211 মামলায় এবং এই মামলাগুলোর সাথে জড়িত প্রায় 76,000 কোটি টাকার খেলাপি ঋণ। সুপ্রিম কোর্টের আইনজীবী এমরান আহমেদ ভুইয়া বলেন, একটি ঋণের বিপরীতে ব্যাংক স্থাবর সম্পত্তি বন্ধক নেয়ার পর আর পৃথকভাবে গ্যারান্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই এ সংক্রান্ত আইন সংশোধন করা এখন সময়ের দাবি। সোজা কথায়, আইন অনুযায়ী যে গ্রহীতা ঋণ নেওয়ার আগে উপযুক্ত বন্ধক দিতে না পারবে তাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেবে না। আরেকজনকে গ্যারান্টর বানিয়ে অহেতুক হয়রানির মধ্যে ফেলাকে মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।